নাজু বেগম বললেন, তো কি হয়েছে? ছোট বোন একটা মারলে কি তুমি মেরে যাবে? আর ও তো বাচ্চাই, তোমাদের দুজনের তুলনায় ও তো ছোট। কথাটা বলে নাহিদের পিঠে আরো একটা থাপ্পড় বসালেন। নাহিদ আম্মু বলে চিৎকার করল। নাজু বেগম বললেন, কি? নাহিদ বলল। নুসরাত ভেংচি কাটলো নাহিদকে। নাজু বেগম বললেন, আমি তো তোর মা। এটা কে বলেছে তোকে আমি দত্তক নিয়েছি? নাহিদ করুণ চোখে ইসরাতের দিকে তাকালো। দেখলি ইসরাত, দেখলি আম্মা সবসময় আমার সাথে এরকম করে। আমি থাকবো না আর এই ঘরে। নাজু বেগম বললেন, তোকে কে বলেছে থাকতে? যা, বের হয়ে যা এই ঘর থেকে। নাহিদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইসরাত নাজু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, তুমি ওর সাথে এটা ঠিক করনি। ছেলেটা কষ্ট পেয়েছে। ধুর, রাগ করলে এমনিতেই চলে আসবে, কিসের কষ্ট পাবে? সব ওর নাটক। বলে নাজু বেগম নিজের কাজে চলে গেলেন। নাজু বেগম যেতেই রুমে আসলো নাহিদ। এসে নুসরাতের মাথায় থাপ্পড় মেরে জিব্বা বের করে নুসরাতকে ভেঙিয়ে চলে গেল রুম থেকে। অফিসের কর্মচারীরা একত্রে বসে গল্প করছিল। গল্পের মূল বিষয় হচ্ছে আরশ এবং মিস ডায়নার ভিতরে কিছু চলছে। একজন কর্মচারী বলল, মিস ডায়না কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন একবার খেয়াল করে দেখবেন। উনি স্যারকে মনে হয় চোখ দিয়ে গিলি খাবেন। দ্বিতীয় কর্মচারী বলল, আরেকটা বিষয়, স্যারের রুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন ডায়না ম্যাম। অন্য কেউ তো স্যারের কেবিনে যাওয়ার আগে ওনাকে বলে যেতে হয়। নিজেই স্যারের বউ ভেবে বসে আছেন ডায়না ম্যাম। আরেকজন বলল, স্যার সবার সাথে কি রুট ব্যবহার করতে আর ডায়না ম্যামের সাথে কিভাবে হেসে কথা বলে তা আপনার খেয়াল করে দেখবেন। প্রথম কর্মচারীটি বলল, না তো, আমি কখনো দেখিনি স্যারকে ডায়না ম্যামের সাথে হেসে কথা বলতে। তৃতীয় কর্মচারীটি বলল, আপনাকে দেখিয়ে হেসে কথা বলবে। সেদিন আমি দেখছি ডায়না ম্যামের সাথে কথা বলছিল আর মুসকে মুসকে হাসছিল। প্রথম কর্মচারীটি বলল। তাই নাকি? তৃতীয় কর্মচারীটি বলল। হুম। একটা মেয়ে দৌড়ে আসলো, যেখানে গোল হয়ে বসে সবাই গল্প করছিল। কি হয়েছে রোবা, এভাবে দৌড়ে আসছে কেন? আরশ আসার কথা শুনে সবাই নিজ নিজ ডেস্কে দৌড়ে গেল। নিজেদের ফাইলগুলো হাতে নিয়ে চেক করার ভান করল। আরশ মেইন ডোর খুলে ভেতরে প্রবেশ করতেই সবাই সালাম দিল। সালামের উত্তর দিয়ে সামনে যাওয়ার সময় রুবা নামের মেয়েটার হাতের ফাইলের দিকে চোখ পড়ল। মেয়েটার কাছে গিয়ে আরশ ফাইলটা সোজা করে দিল আর বলল, ফাইল দেখার অভিনয়টা ঠিক আছে, কিন্তু ফাইলটা উল্টো না ধরলে ধরা পড়তেন না আমার কাছে। তারপর সবার দিকে তাকিয়ে আরশ বলল, রাখেনি আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করার জন্য। কোনো কাজ না করে বসে বসে বেতন নেবেন, সেটা তো আর হবে না। কাজে মনোযোগী হন আর প্রোডাক্টগুলো ঠিকভাবে প্যাকেজিং করুন। আজকাল পণ্যের অনেক ব্যাড রিভিউ আসছে। আমি শ্রোবা, ফাইলটা চেক করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন। আরশ নিজের কথা শেষ করে কেবিনে চলে গেল। সবাই মুখ কালো করে নিজ নিজ কাজ করতে গেল। অন্যদিকে নাহিদের চাচাতো বোনের সাথে ভালো একটা সম্পর্ক নুসরাত ও ইসরাতের গড়ে উঠেছে। নুসরাত আর ইসরাত নাহিদের বাসার করিডোরে হাঁটছিল। নাহিদের চাচাতো বোন ওদের হাঁটতে দেখে নিজের রুমে নিয়ে গেল। সেখানে ওর মা নাসিমা আক্তার ছিলেন। নাসিমা আক্তার বললেন, নাস্তা করা শেষ? নুসরাত বলল। জি। নাসিমা বললেন। অন্য তুই যে আচার তৈরি করেছিলি তা ওদের খেতে দি। ইসরাত বলল। আন্টি, আমি আচার খাই না। নাসিমা বললেন। তুই না খেলেও খাবে, দে তোর লাবণ্য নুসরাতকে দে। লাবণ্য মেয়েটা আচার এনে দিল। নুসরাত ভদ্রতা দেখিয়ে না বলল। নাসিমা কিছুটা জোর করতেই নুসরাত বলল, এত করে যখন বলছেন তখন একটু খাচ্ছি। আপনি জোর করার জন্যই খাচ্ছি। ইসরাত নুসরাতের কানে কানে বলল, জিহ্বা সামলা, মানুষ রাক্ষস বলবে। বেশি খাস না। নুসরাত চুপচাপ বসে আচার খেতে লাগলো। নুসরাতের আচার খাওয়া শেষ হতেই নাসিমা আরও এক বাটি আচার দিলেন নুসরাতকে। নুসরাত মহিলার উপরে প্রচুর খুশি হলো। নাসিমা বললেন, আমার
বোন লন্ডন থেকে এই বেডশিটটা পাঠিয়েছেন। ইসরাত বলল। ও, নাসিমা বললেন। লাবণ্যকে লন্ডন থেকে অনেকগুলো ড্রেস আর জুতো দিয়েছেন। এই লাবণ্য, ওদের দেখাতো। নুসরাত বলল। না না, দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি। নুসরাতের কথা কানে তুললেন না নাসিমা। লাবণ্যকে কভার থেকে বের করে দেখাতে বললেন। লাবণ্য বের করে দেখাতে শুরু করলো। লাবণ্য বলল,